দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে। আজকের আয়োজন মোহনার ভিন্ন মাত্রায়। দর্শক, ভিন্ন মাত্রায় যথারীতি আমরা সাম্প্রতিক প্রসঙ্গের আলোচনা শুনি। আজকের শিরোনাম নির্ধারণ করেছি রাজনীতির হালচাল, সরকার, জনগণ ও বিরোধী দল। দর্শক, আজকে এই বিষয়ে আমরা কথা বলবো। আজকের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ রাশেদ খান, বিএনপি নেতা, এবং আরও রয়েছেন নাভিদ নওরোজ শাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক, এনসিপি। দর্শক, আলোচনার সাথে শেষ অবধি থাকবেন সে প্রত্যাশা যথারীতি করছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ। মোহাম্মদ রাশেদ খান, আপনাকে দিয়ে আলোচনাটার ওপেনিং করতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখছি যে রাজনীতিতে এক ধরনের অম্ল মধুর একটা সম্পর্ক বিরাজ করছে। আমরা সংসদ অধিবেশন সমাপ্ত হতে দেখলাম, সেখানে জুলাই সনদ, গণভোট নিয়ে এক ধরনের রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু পাশাপাশি জনজীবনে কিছু সংকট রয়েছে। আমরা দেখছি যে হামে বাংলাদেশের শিশুরা মারা যাচ্ছে। আমরা এও দেখছি এই যে তেলের মূল্য বৃদ্ধি হয়েছে, জনজীবনে তার একটা প্রভাব পড়ছে, বিদ্যুতের এক ধরনের ঘাটতি চড়ছে। কিন্তু এই জনজীবনের সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা সরকারকে যতটা পদক্ষেপ নিতে দেখছি, বিরোধী দলকে ততটাও সমালোচিত বা উচ্চকিত হতে দেখছি না। এটি একটা জনগণের পারসেপশন আছে। আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আসলে আপনারা কি ধরনের রাজনীতি করছেন? নতুন সরকার নতুন চমক নিয়ে রাজনীতিতে এসছে, তারেক রহমান, কিন্তু জনপ্রত্যাশার কতটা পরিপূরকভাবে কাজ করছেন আসলে 2 মাসের মাথায়? এই প্রশ্নটিও কেউ কেউ করতে চাইছে, সেই প্রশ্নটি আমি করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকের এই দিনে আমি 2013 সালে শাপলা চত্বরে অসংখ্য আলেম ওলামাকে গুলি করে নির্বিচারে শেখ হাসিনা ফ্যাসিবাদ সরকার হত্যা করেছিল, সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ওই সময় মানবাধিকার সংগঠন তারা যেটি জানিয়েছিল যে 61 জনকে হত্যা করা হয়েছে। যদিও হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয় যে 93 জনকে হত্যা করা হয়েছে, এবং অন্যান্য সূত্রেও সংখ্যাটা কাছাকাছি। দেখেন, এই যে শেখ হাসিনার পতন হলো, শেখ হাসিনার এই পতনে হেফাজতে ইসলাম ব্যাপক ভূমিকা রেখেছে। এবং আমি গণঅভ্যুত্থান নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করছিলাম যে কোন কোন রাজনৈতিক দলের বা সংগঠনের বা মাদ্রাসার শিক্ষার্থীদের কী ধরনের ভূমিকা। যেহেতু আমরা একটা জায়গা থেকে গণঅভ্যুত্থানকে দেখেছি, আরও তো বিভিন্ন জায়গা আছে, তা আমি দেখলাম যে সংগঠন হিসেবে হেফাজতে ইসলাম ব্যাপক ভূমিকা রেখেছে। এমনকি এই গণঅভ্যুত্থানে মাদ্রাসার শিক্ষার্থীরা যারা কওমি লাইনে পড়াশোনা করে তাদের ব্যাপক ভূমিকা আছে। কিন্তু হেফাজতে ইসলাম শেখ হাসিনাকে কওমি জননী উপাধিও দিয়েছে। আমি সেখানে আসব, আমার বক্তব্য শেষ করি। দেখেন, এই যে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষার্থীরা, তারা কেন এই গণঅভ্যুত্থানে এতটা, আমি বলবো, বেপরোয়াভাবে অংশ নিল? এর কারণটা হলো শাপলা চত্বরে আলেমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা। সেটাও কিন্তু আর একটা গণহত্যা ছিল, একদিনের গণহত্যা। এবং দেখেন, আমি আজকে একটা ভিডিও দেখলাম যে পুলিশের প্রতি অনেকে সহানুভূতি দেখায় যে গণঅভ্যুত্থানের সময় কেন পুলিশকে এইভাবে প্রতিরোধ করা হলো। আপনি যদি ওই সময়ে ফিরে যান, দেখবেন যে কিভাবে শেখ হাসিনার পুলিশ আলেম উলামা, মাদ্রাসার শিক্ষার্থী, একজন মারা গেছে, তারপরে ওকে মেরে যাচ্ছে। মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল না? সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি গণঅভ্যুত্থানে। মাদ্রাসার শিক্ষার্থীরা যেভাবে ভূমিকা রেখেছে এই গণঅভ্যুত্থানে, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থী এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে। দেখেন, যারা মাদ্রাসার শিক্ষার্থী, আলেম উলামা, হয়তো যারা রাজনীতি করে, সাধারণ মানুষ, তারা একটা উদ্দেশ্য নিয়ে আন্দোলনে সংযুক্ত হয়। কিন্তু যারা মাদ্রাসায় পড়াশোনা করে, ইসলামিক জ্ঞান রাখে, তারা কিন্তু শহীদ হওয়ার তামান্না নিয়ে আন্দোলনে যুক্ত হয়েছিল। অনেকে শহীদ হওয়ার জন্য নিজেদেরকে একদম সামনের দিকে নিয়ে যাচ্ছিল যে কার আগে কে শহীদ হবে, এবং শেখ হাসিনার পতন ঘটাতে গিয়ে কার আগে কে শহীদ হওয়া যায়। তো যাই হোক, আমি হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, 50%কে। এর কারণটা কি জানেন? ওই যে আপনি বললেন যে কওমি জননী, বাকি 50%কে আমি ধন্যবাদ জানাতে পারছি না।
যারা উপাধি দিয়েছে তাদেরকে দেখেন ধন্যবাদ গণ জানাচ্ছেন। অভ্যুত্থানে যে ঘটনাটা ঘটেছে, যারা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, কিন্তু কর্মীরা, সারা দেশের কর্মীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা, তাদের মধ্যে কোনো বিভক্তি ছিল না। নেতৃবৃন্দর মধ্যে দুই ভাগে বিভক্তি আমি দেখেছি আমার যে পড়াশোনা। এমন ঘটনা ঘটেছে যে হেফাজতে ইসলামের আমির জানে না, বা তাকে আরেকটি বিষয় বলা হয়েছে, কিন্তু যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ছিল তারা ওই যে লং মার্চে ছাত্র জনতাকে সম্পৃক্ত হওয়ার জন্য তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। এমনও ঘটনা ঘটেছে। জি, তো যাই হোক, হেফাজত ইসলামের ওই যে বললাম যে 50% নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই, আর 50%কে আমি ধন্যবাদ জানাতে পারছি না। জি, আমার প্রশ্নটি জি, ছিল আপনার যে উত্তর আশা করি ছিল। পেয়ে গেছেন। মানে নেতৃবৃন্দর মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল যে গণ অভ্যুত্থানে অংশ নিবে, লং মার্চে অংশ নিবে নাকি নিবে না। কিন্তু কর্মীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা, আলেম ওলামারা, তারা কিন্তু আবার একতাবদ্ধ হয়ে লড়াই করেছে। জি, আর বলেছেন। আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তরে আসি। দেখেন, জনজীবনের মাননীয়- সংকট কতটা গুরুত্ব পাচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের ইতিহাসে তিনি যে ধরনের বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন, নিশ্চয়ই আপনি অতীতে এই ধরনের ঘটনা দেখেননি। তিনি এক প্রকার প্রটোকল ভেঙে জেমে চড়ে সাধারণ মানুষের মতন তিনি চলাচল করছেন। কখনো কখনো তিনি হেঁটে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। কেন এই কাজগুলো করছেন? তিনি রাজনীতি যে আসলে সাধারণ মানুষের জন্য সেটা বোঝানোর জন্য। বাংলাদেশে যদি ওই বাস্তবতা থাকতো, যেমনি ভাই লন্ডনে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় বাসে করে গিয়েছেন, বাংলাদেশে তো আসলে নিরাপত্তার ঘাটতি আছে, এটা তো স্বীকার করতে হবে। যে কারণে তিনি চাইলে অনেক কিছু করতে পারছেন না। তিনি কি তারপরেও খুব বেশি ঝুঁকি নিয়ে ফেলছেন কিনা? ঝুঁকি তো নিতে হচ্ছে, কারণ পরিবর্তন তখনই হবে যখন যিনি প্রধান চেয়ারে রয়েছেন তিনি ঝুঁকি নেবেন, তাকে তো ঝুঁকি নিতেই হবে। দেখেন, তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও ঝুঁকি নিয়েছিলেন, তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও এই দেশের জন্য ঝুঁকি নিয়েছেন, অর্থাৎ জিয়া পরিবারের সদস্যরা বাংলাদেশের জন্য ঝুঁকি নিয়েছেন। তো আমি প্রধানমন্ত্রীর যে কথা বলছিলাম, তিনি দেখেন যে 9টা থেকে তিনি সচিবালয়ে অফিস করা শুরু করেছেন। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে নাই। এরপরে যেটি হয়েছে যে অন্যান্য অফিস আদালত সর্বত্র কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু পাল্লা দিয়ে অফিস করছে, এটা তাগিদ তৈরি হয়েছে। অর্থাৎ হ্যাঁ অবশ্যই। তারপরে দেখেন যে আমি আগেই বললাম যে প্রটোকলবিহীন তিনি চলাফেরা করছেন। তিনি যে সময় দেশের বাইরে যাবেন এবং দেশের বাইরে থেকে বাংলাদেশে ফিরবেন, মাত্র 4 জন মানুষ তার প্রটোকলে থাকবে, তার সম্মানার্থে থাকবে। জি, রাশেদ ভাই, এরপরে দেখেন হ্যাঁ, যে আমরা কথা বলবো, এটা কথা বলে শেষ বলবো। করি, একটু প্রাথমিকভাবে আপনি এটা বলে বলেছেন, শেষ করি। একটু প্রধানমন্ত্রীর নাবিদ নওরুল সাহেবের কাছে কার্যালয়ের আসতে চাই। খরচ শেষ করে দিই 1 মিনিটে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের খরচ তিনি 5 গুণের বেশি পরিমাণ কমিয়ে এনেছেন। জি। এই যে সরকার কিন্তু মিতব্যয়ী হয়ে কাজ করছে, অনেকে সরকারের সমালোচনা করছে, যারা আমাদের অপোজিশনে রয়েছে তারা সমালোচনা করবে, জি। কিন্তু এখনো পর্যন্ত সরকার যে ধরনের পজিটিভ উদ্যোগগুলো নিয়েছে, এই উদ্যোগগুলো অতীতের কোনো সরকার কিন্তু নেয়নি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ধন্যবাদ, ধন্যবাদ রাশেদ ভাই। জনবান্ধব রাজনীতি তৈরি রাশেদ করার জন্য নওরোজ কাজ শাহ, করছেন। যে আজকের যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বললেন যে যা করছেন সেটি আসলে বাংলাদেশে কোনো নেতা সেটি করেননি, এবং একটি নতুন বার্তা দিচ্ছেন আসলে তার রাজনীতির নতুন বার্তা, যেটা হচ্ছে জনকেন্দ্রিক, জনগণের প্রতি তার যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা। এটাকে আপনারা কি এন্ডোর্স করেন কিনা? জি, ধন্যবাদ সবাইকে। এবং অবশ্যই আমি আলোচনা শুরু করছি শাপলা গণহত্যায় যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরকে স্মরণ করে বক্তব্য শুরু করছি। অবশ্যই কিছু ভালো বার্তা তিনি দিয়েছেন, তার জেস্চারে আমরা কিছু পজিটিভ অ্যাপ্রোচ দেখতে পেয়েছি এবং সেটি প্রশংসিতও হচ্ছে। কিন্তু এখন আসলে কি যুগটা এমন হয়ে গেছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এটা দেখলেই কিন্তু এমনি মানুষ আপ্লুত হবে। তখন আশেপাশে যারা থাকবে তারা তো হঠাৎ করে প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছেন দেখে খুবই আপ্লুত হবে, কাছে আসবে, কথা বলবে, প্রধানমন্ত্রী কন্যাও তার সাথে হেঁটে যাচ্ছেন। তো এটাই এনাফ পজিটিভ জেস্চার। এটা যখন আবার আপনি ছবি তুলে বিএনপির ভেরিফাইড পেজে বা প্রধানমন্ত্রীর দপ্তরের পেজে আবার দিবেন যে হেঁটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, তো এটা খুব একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায় আর কি। আর এখন তো যুগটা পাল্টে গেছে, এখন আগের মতো এটা নিয়ে যে সবাই খুব বাহবা দিবে এরকম না, বরং সেখানে গিয়ে দেখবেন আপনি হাহার পরিমাণটাই মানে বেশি। হাস্যকর কেন? উনি যেটা করছেন সেটা জানাচ্ছেন জনগণকে, তো উনি সেটি হেঁটে তো- যাচ্ছেন, এটা আবার জনগণকে জানানোর কি আছে? মানে তাতে কি দেশের খুব উপকার হয়ে যাচ্ছে? উনি হেঁটে যাচ্ছে, এটা যারা দেখছে তাদের কাছে এমনি একটা পজিটিভ বার্তা যাচ্ছে। আপনি যখন কোনো একটা জিনিস প্রচার করবেন তখন সেটা ভালো, কোনো একটা জিনিস যখন অতি প্রচার করবেন তখন কিন্তু আর কারো কাছে না, আমরা সেটা ভালো লাগবে না। মিশরের প্রেসিডেন্ট মুরসিকে দেখেছি বাসে চলে যাচ্ছে, তার বগলের
আপনি কাপড়টি ছেঁড়া, মুরসি কত সালে হ্যাঁ, প্রেসিডেন্ট ছিলেন সেটা তো এটাও দেখতে হবে। এখন কিন্তু ফেসবুক মানে অনলাইনের যুগে বা ফেসবুকের যুগে প্রতিটা বছর ওই আগের 10 বছরের সমান এরকম একটা বলা হয় আর কি। আর এই জেন আলফা সামনে যারা আসছে ওরা তো অনেক অ্যাডভান্স, তো ওদের চিন্তা ভাবনার সাথে কিন্তু সমন্বয় করতে হবে এক। দ্বিতীয় বিষয় হচ্ছে যে গতকালকে আমি একটা হাস্যকর পোস্ট দেখলাম যে বিএনপির ফেসবুক পেজে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী অনন্ত দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, তিনি নিজ হাতে নিজের ব্যাগ তুলে চেয়ারে বসছেন। মানে এটা যদি একটা ভেরিফাইড পেজ থেকে যায় এটা খুবই হাস্যকর দেখায় আর কি, এটা কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় না আর কি। আপনি বলছিলেন যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকার মনোযোগ দিচ্ছে, তাহলে তো সরকারের সময়ই থাকতো না, কারণ দেশে কিন্তু মোটামুটি একটা খুব সংকটময় পরিস্থিতি চলছে নতুন সরকার আসার পরও। তখন তো প্রধানমন্ত্রী এইসব মানে সিলিপিআর ক্যাম্পেইনে আমার মনে হয় না যে সময় থাকতো। এবং কিছু বিষয় তো তিনি একদম মানে নজিরবিহীন করছেন, যেমন এই যে সব জায়গায় প্রশাসক নিয়োগ দিয়েছিলেন, এটা করেছিলেন এরশাদ সব জায়গায় অনির্বাচিত প্রশাসক নিয়োগ দিয়ে তারপরে তার পরিণতি কিন্তু মানে স্বৈর শাসকের পরিণতি তাকে বরণ করতে হয়েছিল। তো জনগণের ভোটে নির্বাচিত সরকার আসার পরে 15 বছর ফ্যাসিবাদ এবং স্বৈর শাসনের পরে জনগণের ভোটে নির্বাচিত সরকার তারা এসে এই যে সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে একটা নজিরবিহীন কাজ করলেন, এটা তো খুব একটা ভালো বার্তা দেয় না। তো এইগুলো নিয়ে আমরা একটু আশাহত, এগুলো নিয়ে সংসদেও কথা হয়েছে, যদি সংসদে সমাধান না হয় তখন আমাদের রাজপথেও যেতে হবে। তো আমি আশা করবো যে সরকার এগুলোর দিকে দৃষ্টি দিবে। না, আপনারা এত আর্লি রাজপথের ভয় দেখাচ্ছেন কেন সরকারকে? মানে আপনারা কি এই সরকারের বিরুদ্ধে একটা প্রবল প্রতিরোধ বা জন আন্দোলন গড়ে তোলার সেই সক্ষমতা কি আছে? নির্বাচন 2 মাসের মাথায় জনগণ কি আপনাদের ডাকে সাড়া দেবে? জনগণ যদি প্রয়োজন মনে করে তখনই তো সাড়া দেবে জনগণ, তাহলে না হলে কেন সাড়া দেবে? এবং আমরা যদি মনে করি যে আমরা একটা যৌক্তিক কথা বলছি তখন কিন্তু জনগণ আসবে কিনা সেই জন্য তো আমরা কখনোই বসে থাকিনি। আজকে যারা এনসিপির আপনি যারা সংসদে গেছে দেখতে পাচ্ছেন, তারা যখন রাজু ভাস্কর্য যারা তো রাশেদ ভাই তো তাদের বড় ভাই ছিলেন, তো তখন কিন্তু তারা জনগণ কি আসছে কিনা কয়জন আসলো সেটার দিকে তখন তারা কিন্তু লক্ষ্য দেখতেন না, তারা কিন্তু দাবিটা যৌক্তিক থাকলে অন্যায়ের বিরুদ্ধে তারা 10 জন হলেও দাঁড়িয়ে যেতেন। যখন মনে করবে জনগণ যে না তারা যৌক্তিক কথাই বলছে ছেলে মেয়েগুলো, তখন দেখবেন ঠিকই জনগণ সাড়া দিচ্ছে। এটা আর্লি ভয় দেখানোর কিছু না, বরং মনে করি তো বিরোধী দল মানে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ উপায়ে বিরোধী দল সরকারকে সহযোগিতা করছে, কারণ আমরা এত সুন্দর সংসদীয় রাজনীতি কিন্তু অনেক দিন দেখিনি। আমার মনে হয় না যে এত সুন্দরভাবে একটা প্রথম সংসদ অধিবেশন যেভাবে শেষ হলো বিরোধী নেতার বক্তব্য প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে, সরকারও সংসদীয় যে রাজনীতি আছে সংসদীয় গণতন্ত্র সেটিকে সহযোগিতা করছে, বিরোধী দলও মানে যতটুকু আগে আমরা দেখেছি তার চেয়ে অনেক বেশি করছে। আমরা তো বিএনপি এবং আওয়ামী লীগকে দেখেছি যে বিরোধী দলে গেলেই হরতাল দেওয়া শুরু করতো, প্রথম মানে একদিন যেত সংসদে তারপরের দিন থেকে ওয়াকআউট। ইভেন আমরা বেগম খালেদা জিয়া তিনি 2009 থেকে 14 কয়দিন আসলে সংসদে বসেছেন, বা 1996 থেকে 2001 কয়দিন সংসদে বসেছেন, তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। কিন্তু ওই রাজনীতিটা কিন্তু এখন কিন্তু আপনারা যে কয়দিন বসবেন এটা নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন আছে যে আপনারা যেভাবে কথা বলছেন, যদি সরকার সংসদে সমাধান করার মানসিকতা রাখে তাহলে তো রাজপথে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ রাজপথ থেকে কিন্তু জনগণ ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে বিরোধী দল এবং সরকারি দলকে, তাদের সংসদে সমাধান করা উচিত জনগণের সমস্যাগুলো। ধন্যবাদ নাভিদ নওরোজ শাহ। রাশিদ খান যে প্রশ্নটি করেছেন যে এই যে সিলিপিআর ক্যাম্পেইন করছেন তারেক রহমান, এবং এটি হাস্যকর, মানে যেটি অনেক পুরনো একটা স্টাইল, এটি এই সময়ের জেনজি বা এই সময় জনগণ মানে প্রজন্ম সেটাকে খুব বেশি ভালোভাবে নিচ্ছে না, হাহা রিয়েক্টে ভরে যাচ্ছে আপনাদের সেই ভেরিফাইড পেজে, দলীয় পেজে। আচ্ছা দেখেন, 11 দলীয় জোট তারা ফেসবুকে সরকার গঠন করেছিল, কে প্রধানমন্ত্রী হবে কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে ঘোষণার বাকি ছিল, গঠন কিন্তু করে ফেলিয়েছিল। তাদের কর্মীরা নেতৃবৃন্দরা তারা উচ্ছ্বাস প্রকাশ করছিল, কিন্তু দেখা গেল যে এত হাহা ফেসবুকে, এত গালিগালাজ, এত সমালোচনা, এবং যতগুলো জরিপ ফেসবুকে হয়েছিল প্রত্যেকটা জরিপে জামাত ইসলাম তারা ক্ষমতায় চলে গিয়েছে, কিন্তু এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। সুতরাং উনি যেটি বললেন যে ফেসবুকে অনেক হাহা, আরে আপনি যদি 100 জনের আপনি একটা টিম গঠন করে রাখেন, আপনি একটা অফিস দেন, যারা একজন 100টা আইডি চালাবে, তাদের দায়িত্বই কমেন্ট করা, গালিগালাজ করা, হাহা দেওয়া। মানে বট বাহিনীর কথা বলতে চাইছেন? বট বাহিনীর হাহা দিয়ে কি কিচ্ছু হয়? আমরা তো দেখেছি নির্বাচনে কি হয়েছে। তিনি তার উত্তর পেয়ে গেছেন আশা করি ফেসবুকের কথা বলে। না, আপনি জামাতের কথা বলেন, কিন্তু উনি তো এনসিপির প্রতিনিধিত্ব করছেন। জামাত আর এনসিপির মধ্যে কোনো পার্থক্য নাই, সব একই। আপনি দেখছেন না যে এখন শিবিরের সাবেক নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ সব এখন এনসিপিতে যোগদান করতেছে। কারণটা কি? কারণ জামাত ইসলাম যেহেতু 71-এর দায় রয়েছে, জামাত ইসলাম বাংলাদেশে কখনোই ক্ষমতায় আসতে পারবে না।
জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, এই কথা তো নাহিদ ইসলাম নিজেই বলেছেন যে দেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। তার মানে কি জামাত ইসলাম এই দেশে ক্ষমতা আসতে পারবে না? সুতরাং এনসিপিকে দিয়ে কিছু করা যায় কি না, জামাত ইসলাম এখন সেই চিন্তার মধ্যে আছে। এখন দেখেন যে যত যোগদান যা কিছু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবিরের সাবেক নেতৃবৃন্দ সেখানে জয়েন করতেছে, যাহা জামাত তাহাই এনসিপি। সুতরাং মানে এটা আপনাকে বুঝতে হবে যে আমি 11 দলীয় জোটকে নিয়ে বলা আর জামাত কিনে বলা একই কথা। এনসিপি আলাদা কোনো রাজনীতি করছে এটা আমি এখনো পর্যন্ত দেখি নাই। কারণ আমি তো ওই যে ভাই বললেন না যে একসময় তো তারা আমাদের সাথে রাজনীতি করেছে, আমি তাকে ধন্যবাদ দিতাম যদি তিনি প্রকাশ্যে বলতেন যে ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ 18 সাল থেকে 24 সাল পর্যন্ত এই রাজনীতি করেছে এবং তাদের সাথে তারা ছিল। কিন্তু তিনি কিন্তু এনসিপির নাম বলেছেন যে এনসিপি তো মানে এটা বলে আবার অন্যভাবে ঘুরিয়ে নিয়েছেন। এই কথাগুলো অত্যন্ত দুঃখজনক। এনসিপি গণ অভ্যুত্থানের পরে গঠিত হয়েছে। হ্যাঁ, গণ অভ্যুত্থানে এনসিপি যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদের অনেকের ভালো ভূমিকা আছে, কিন্তু এনসিপির অধিকাংশ আবার গণ অভ্যুত্থানের পরে কেউ ব্যাংকে চাকরি করত, কেউ আইনজীবী ছিল, হ্যাঁ কেউ আপনার দেশের বাইরে ছিল, তারা আবার গণ অভ্যুত্থানের পরে সুবিধাবাদী বিপ্লবী হয়েছে। কিন্তু আমরা 18 সাল থেকে 24 সাল পর্যন্ত এই দেশে আমরা রাজনীতি করেছি, আমরা লড়াই সংগ্রাম করেছি, আমরা 10 জন নিয়ে দাঁড়িয়েছি, কখনো কখনো আমরা 2 জন 3 জন 5 জনও দাঁড়িয়েছি। এরকম অসংখ্য ঘটনা আছে। নামটা উনি বলতে ভুলে গেছেন, সেই দলের নাম গণ অধিকার পরিষদ, সেই দলের নাম ছাত্র অধিকার পরিষদ। যাই হোক, উনি আরো বললেন যে প্রধানমন্ত্রী নিজের ব্যাগ নিজে বহন করছেন, এটা ওনাকে হাস্যকর। দেখেন প্রধানমন্ত্রীকে ছবি তোলেন, তার নিজের ছবি। এখন বিএনপির ভেরিফাইড পেজ বা বিভিন্ন পেজ, এগুলো বিভিন্ন ব্যক্তিবর্গ তারা কিন্তু চালায়, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। এখন তারা একটা ছবি তোলে, তাদের সেটা প্রকাশ করে। জামাতের আমিরকে বলেন না যে নিজের ব্যাগ নিজে বহন করতে, করেছেন কখনো? উনি কি কখনো কল্পনা করেছিলেন যে 9টা দিকে? এটা কি খুব কঠিন কাজ কিনা? কঠিন তো কাজ না, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় দেখেন এই কালচারগুলো দেশের বাইরে রয়েছে, বাংলাদেশে কখনো ছিল না। বাংলাদেশে তো রাজনীতি ছিল সাহেব শোরের রাজনীতি, মানে আমি সাহেব, আমি এমপি মন্ত্রী। প্রধানমন্ত্রী দেখেন বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীদের ক্ষমতাকে খর্ব করেছেন। বিএনপির অনেক নেতৃবৃন্দ আমাকে বলে যে একসময় তো আমরা ক্ষমতায় ছিলাম, এখন মনে হচ্ছে না যে আমরা ক্ষমতায় আছি। কারণ কি, বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থা এমন ভাবে তৈরি করা হয়েছিল, একজন ছাত্রলীগের নেতা, একজন যুবলীগের নেতা, একজন আওয়ামী লীগের নেতা, আরে এমপি মন্ত্রী হওয়া লাগে না, এই নেতা যে সে, এইটাকে এমপি মন্ত্রীর থেকে বড় কিছু, এখনকার যে এমপি মন্ত্রী না তার থেকে বড় কিছু মনে হয়। আমি শেষ করি, আমাকে 2 মিনিট সময় দেন, শেষ করি। দেখেন উনি বলবেন, ওনাকে সময় দিন, আমার কোনো আপত্তি নাই। এই যে প্রধানমন্ত্রী তিনি ব্যাগ বহন করছেন, তিনি প্রটোকলহীন ভাবে মানুষের সাথে মিশছেন, এইটাকে তো মানুষের কাছে যাইতে হবে, তাই না? উনি বললেন যে 4, 5 জন 10 জন 20 জন দেখছে, এটাকে সারা বাংলাদেশের মানুষ দেখা দরকার। বাংলাদেশের মানুষের মধ্যে, অন্যান্য দলের মধ্যে পরিবর্তন হওয়া দরকার, যে না একটা দেশের প্রধানমন্ত্রী তিনি এইভাবে স্বাভাবিক জীবনযাপন করছেন, আমাদেরকেও এইভাবে আমাদের মধ্যে পরিবর্তন আসতে হবে। আজকে দেখেন শেষ করি, শোনেন, এক সময় আপনি এমপি মন্ত্রীদের, আপনি যেহেতু সাংবাদিক, এমপি মন্ত্রীদের আপনি যেভাবে দেখেছেন, এখনকার এমপি মন্ত্রীকে কিন্তু সাধারণ জনগণ, সাধারণ মানুষই মনে করে মাত্র 2 মাস আলাদা না, মাত্র 2 মাস না, আরো 5 বছর আছে। যেহেতু শুরুতে এই অবস্থা এই গেস্টটা শেষ পর্যন্ত দেখব কিনা, যেহেতু শুরুতে আপনি এটি দেখেছেন, আস্তে আস্তে আপনি দেখবেন যে এমপি মন্ত্রীরা সাধারণ মানুষের সাথে বাসে চড়ে যাতায়াত করছে। ইতিমধ্যে কিন্তু মেট্রো রেলে চলে অনেকে যাচ্ছে। এই পরিবর্তনের রাজনীতিকে আপনি সাধুবাদ জানান। আপনি তো 18 মাস ক্ষমতায় ছিলেন, কি করেছেন? আপনি নিজে ছাত্র উপদেষ্টা হয়ে আপনি যে পরিমাণ প্রটোকল গ্রহণ করেছেন, আপনি এলাকায় গিয়েছেন বিশাল রাজনৈতিক শোডাউন নিয়ে, এই পরিবর্তন তো আপনি করতে পারেন নাই। বাংলাদেশে যে পরিবর্তনের রাজনীতি সূচনা হয়েছে, এইটা তারেক রহমান শুরু করেছে, আপনি সাধুবাদ জানান। যাচ্ছে যে আপনাদের দলে যারা যোগদান করছে, সাবেক জামাত শিবিরের লোকজন যোগদান করছে এবং আপনাদের জামাত একভাবে ব্যবহার করছে তাদের স্বার্থে, কিন্তু বাইরে আপনি একটা আদতে বা আলাদা একটা ফেজ হয়তো রাখছে, এরকম আলোচনাটা আছে। আপনাদের একটা ট্যাগ লাইন দিয়েছে যে সুবিধাবাদী বিপ্লবী এনসিপি, কি বলবেন? না, আমি সবাইকে তো বলি নাই, আমি পরবর্তীতে যারা এসেছে আমি তাদের কথা বলেছি, অনেকের কথা বলেছি, আমি সবার কথা বলি নাই, সবার কথা বলি নাই, এটা আপনি ভুল বললেন। না, জামাত এনসিপি যদি একই হয় তাহলে তো বিএনপি জামাতে একই, তারা একসাথে ছিল না, তারা জোটের রাজনীতি করে নাই, তাহলে তো বিএনপি জামাতে একই, তো তাহলে বিএনপি এনসিপি একই। তো এই ঘুরে ফিরে আপনি যদি এভাবে ট্যাগিং এর রাজনীতি করতেন তো সবাই একই। ওই আওয়ামী লীগ যেরকম যখন স্টিম রোলার চালিয়েছে বিএনপি জামাতকে ব্র্যাকেট বন্দি করে, তো এখনকার সরকারি দল এইভাবে বলার চেষ্টা করে কি জামাত এনসিপি, জামাত এনসিপি। সো তো যদি তারা এই কাজটাই করতে থাকে এবং একইভাবে বিরোধী দলকে দমনের পথ বেছে নেয়, এখন নেয়নি, ধন্যবাদ,
তাহলে কিন্তু তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে, কিন্তু কথাবার্তা তাদের ওরকমই দেখা যাচ্ছে। জামায়াত এনসিপি যারা জোটের নির্বাচন করেছে তারা একই কিসের জন্য হবে? যদি একই হতো তাহলে তো আমার আরেকটা দল করার দরকার ছিল না, আমরা সবাই জামায়াতে যোগ দিতাম, প্রয়োজন তো ছিল না। আর এনসিপিতে শুধু যে জামায়াতের লোক যোগ দিচ্ছে, শিবিরের লোক যোগ দিচ্ছে এরকম তো না, ভাইয়ের আগের দল গণ অধিকার, সারা দেশ থেকে গণ অধিকারের লোকজন এনসিপিতে যোগ দিচ্ছে এবং সবচেয়ে বেশি সংখ্যক গণ অধিকার পরিষদের লোকজনই কিন্তু এনসিপিতে যোগ দিচ্ছে। তো এটা তো আমরা তো এনকারেজ করি, এটা কোনোভাবেই ছোট করে দেখছি না, যে কেউ এনসিপিতে যোগ দিতে পারে। বিএনপি কিভাবে গঠন করা হয়েছিল? যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠন করলেন, প্রথমে জাগ দল করলেন, তারপর বিএনপি করলেন, সেখানে মুসলিম লীগের লোকজন আসেনি, জামায়াত ইসলামের লোকজন আসেনি, সবাই আওয়ামী লীগের লোকজন আসেনি, সবাই তো এসেছিলেন। তো একটা নতুন দল যখন হবে, সেই দলটা যখন একটা ঐতিহাসিক ঘটনার মাধ্যমে জন্ম নিবে, সেখানে সবাই যোগদান করবে যারা নতুন দিনে নতুন বাংলাদেশের রাজনীতি করতে চায়, এবং যারা বিএনপির সাথে একমত না সবাই এনসিপিতে যোগ দিবে। এনসিপি বসন্ত চলছে। সুতরাং আপনি যদি একে স্পেসিফিকভাবে বলেন যে শিবির যোগ দিচ্ছে দেখে এনসিপি আর জামাত এক, এটা সম্পূর্ণ কিন্তু এই 12 আউলিয়াদের নিয়ে আপনাদের মতবাদিক বা আদর্শিক জায়গাটা কি স্পষ্ট করতে পারবেন? বিভিন্ন দলমতের লোকজন নিয়ে আপনার তো পথ চলা খুব কঠিন হয়ে যেতে পারে সামনে। কঠিন হতে পারে, কিন্তু এখানেই আমাদের জায়গাটা আমাদের বের করতে হবে। আমরা তো বলেছি আমরা মধ্যপন্থী দল, সো মধ্যপন্থী দলে 12 আউলিয়ার থাকবেই আর কি, একদম 12 জায়গার লোকজনই থাকবে, এটাই স্বাভাবিক। এবং বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট, এখানে আসলেই আমরা বিভিন্ন জায়গা, মানে এই যে 12 আউলিয়ার আপনি নিজেই তো মেনশন করলেন, এবং আমাদের এই জাতিগোষ্ঠীর সাথে কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীর সংমিশ্রণ হয়েছে, এবং আগে থেকেই আরব দেশ থেকে খালাসিরা আসতেন, ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে, বারবার ইন্ডিয়া থেকে আসতো আমাদেরকে শাসন করতে, লুণ্ঠন করতে, বিভিন্ন কারণে কিন্তু বাংলাদেশের জাতিগোষ্ঠীর একটা মিক্সড জাতিগোষ্ঠী। সুতরাং এখানে থাকবেই, এবং আমাদের স্বভাব চরিত্র চিন্তা ভাবনাও একটা মধ্যপন্থী চিন্তা ভাবনা, কারণ আমাদের মধ্যে এরকম অনেক মিক্সড জাতিগোষ্ঠীতে আমরা বসবাস করি। সুতরাং বাংলাদেশের জন্য এটা একটা সঠিক রাজনীতি যদি আমরা মধ্যম পন্থা ধরে রাখতে পারি, আর একটা মধ্যম পন্থার দলে সবাই অংশ নিবে, সবাই যোগ দিবে, এটাই খুবই স্বাভাবিক। না, কিন্তু এই যে প্রশ্নটি তুললেন আপনি, যে হাস্যকর বা পিআর ক্যাম্পেইন, এটি বলছে যে এটা নতুন একটা সূচনা রাজনীতির, যেটি বাংলাদেশের রাজনীতির ছিল না, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি ছিল। এমপিরা এক ধরনের ক্ষমতার দাপট দেখাতো, কিন্তু সেটি নেই, এটা ভিন্ন সংস্কৃতি, সেটি উপহার দিয়েছে বিএনপি, এবং এটি একটা নতুনত্ব। আপনারা এটা কি স্বীকৃতি দিচ্ছেন না? আমি প্রথম লাইনেই আজকে বলেছি যে প্রধানমন্ত্রীর পজিটিভ অ্যাপ্রোচটাকে আমরা কিন্তু সাধুবাদ জানিয়েছি, এবং সবসময়ই জানে যখনই টপিকটা ওঠে, কিন্তু এটাকে আলাদা করে আপনি যখন অতিরিক্ত পিআর ক্যাম্পেইন করবেন তখন আর এটা কোনো ভালো জিনিস থাকবে না আর কি। আর আমিও প্রথম দিকে দেখতাম, প্রথম 1 মাসে সবাই এই জিনিসগুলোকে খুব উৎসাহ দিয়েছে, এবং আপনাকে তো বুঝতে হবে যে যুগেরও পরিবর্তন হয়েছে। 17 বছর হাসিনাকে তো কেউ কাউন্টই করতো না, কবে হাসিনা সবাই যাবে এটার জন্য সারা দেশের মানুষ অপেক্ষা করছিল। এখন কিন্তু সবাই আবার রাজনীতির প্রতি ইন্টারেস্টেড হয়েছে, সবাই টিভি দেখে প্রধানমন্ত্রী কি করে দেখে। আগে কেউ টিভিতে হাসিনা দেখলে চ্যানেল চেঞ্জ করে দিত, একই মহিলা একই কথা বলছে, নির্বাচন দেয় না, মানে সে স্বৈরাচার, তো তার কথা নতুন করে শোনার কিছু নেই। কিন্তু এখন সবাই আগ্রহী, প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে আগ্রহী, তিনি কি করছেন সেটি নিয়ে আগ্রহী, বিরোধী দলকে নিয়ে আগ্রহী, নাহিদ ইসলামকে নিয়ে আগ্রহী, সবাইকে নিয়ে আগ্রহী। সুতরাং সবাইকে ওই পরিবর্তনটা মাথায় রেখে, যুগের চাহিদা মাথায় রেখেই কিন্তু নিজের আচরণে পরিবর্তন আনতে হবে। এটিকে আবার আলাদা করে যেটা পিআর ক্যাম্পেইন চাইলে খুব বেশি কিছু প্রমাণ করতে এটার দরকার নেই, বরং আপনার যে বললেন জনগুরুত্বপূর্ণ ইস্যু, সেগুলোতে কিন্তু সরকারের মনোযোগ দেওয়া উচিত, সেগুলোতে ফোকাস দেওয়া উচিত। প্রধানমন্ত্রী সেই ক্ষেত্রে কি ভূমিকা নিচ্ছেন, প্রধানমন্ত্রী হাম নিয়ে কি বলছেন সেটা গুরুত্ব দেওয়া উচিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এত অবনতি, সেটি নিয়ে প্রধানমন্ত্রী কি বলছেন সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। এই যে আমরা ধর্ষণের হার বেড়ে যেতে দেখছি, আমরা কিন্তু কয়েকটা চাঞ্চল্যকর ঘটনা দেখলাম। গতকালকে কুমিল্লার চান্দিনায় স্বামীর সামনে থেকে এক মহিলাকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ করা হয়েছে, 5 জনকে অ্যারেস্ট করেছে। প্রধানমন্ত্রীর কি সেটা নিয়ে কোনো বক্তব্য আছে, বা বিএনপির পেজে কি সেটা নিয়ে কোনো কথা আছে? আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। প্রধানমন্ত্রী সিম্পল চলাফেরা করছেন, এটাতে কি জনগণের খুব একটা অবস্থার পরিবর্তন হবে? সেটা কিন্তু হবে না। সুতরাং আমি বলতে চাচ্ছি যে এই যে জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, এগুলো নিয়ে প্রধানমন্ত্রী কি বলছেন, এগুলো নিয়ে আপনি ক্যাম্পেইন করবেন। কিভাবে আমি চলাফেরা করছি, ব্যাগ হাতে রাখছি না, হেঁটে যাচ্ছি না, দৌড়িয়ে যাচ্ছে, খুব একটা ম্যাটার করে না আর কি। এটা 1-2 বার প্রচার করার জন্য ঠিক আছে, এটাই করতে থাকলে আমার মনে হয় এটা কোনো সুফল বয়ে আনবে। জি, মূল কথা যদি ধরি, যেটা নাবিন নওরোজ সাহেব বলছে, রাশিদ ভাই, যে আসলে আপনারা জনজীবনের সংকটগুলোকে আসলে খুব বেশি গুরুত্ব না দিয়ে এই যে পিআর অথবা একটা গেস্টার বা পোস্টার, নতুনত্ব রাজনীতির, এবং সেই একই রকম প্রধানমন্ত্রী কেন্দ্রিক এক ধরনের অ্যাপ্রোচ আপনারা নিয়ে আসছেন, কিন্তু মূলগত সেই জায়গায় আসলে কোনো পরিবর্তন দেখছে না। উনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বলি যে আপনারা কিন্তু ভাষাটা সেই আগের আওয়ামী লীগের সময় এমপি মন্ত্রীদের মতোই ভাষা প্রয়োগ করছেন। এবার শোনেন, আমি এর আগে বললাম না, যাহা জামাত তাহাই এনসিপি, এইবার বলি যাহা অন্তর্বর্তীকালীন সরকার তাহাই এনসিপি। নিশ্চয় আপনি জানেন যে যাহা জামাত তাহা বিএনপি, কারণ আপনারা জামাতের সাথে দীর্ঘ সময় ছিলেন, যাহা অন্তর্বর্তীকালীন সরকার তাহাই এনসিপি। 18 মাস তারা ক্ষমতায় ছিল, কি পরিবর্তন করেছে? নাহিদ ইসলাম 6 মাস তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, কি সংস্কার করেছেন?
এখন তো সংসদে খুব মিষ্টি কথা বলছেন। আসলে ওই যে আমাদের চরিত্র না, যে সরকারি দলে গেলে একরকম আর অপোজিশনে থাকলে ভিন্ন রকম, তাদের অবস্থা তাই হয়েছে। তাদের কাছ থেকে হ্যাঁ বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল যে তারা পরিবর্তন করবে, কিন্তু সেই পরিবর্তন তারা সুযোগ পেয়েও করতে পারে নাই। আমি কেন বললাম যাহা অন্তর্বর্তীকালীন সরকার তাহাই এনসিপি? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে আসিফ মাহমুদের জন্য জামাতের আমিরকে পর্যন্ত ফোন দিয়েছিলেন যাতে করে ঢাকা 10 আসন আসিফ মাহমুদকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু জামাতের আমির বলেছেন যে তার এই বিতর্ক আমরা বহন করতে পারবো না, আমাদের এই জোটটা একটা দুর্নীতি বিরোধী জোট, তাকে নিলে আমরা নানান বিতর্কের মুখোমুখি হব। আমার কথা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস কেন আসিফ মাহমুদের জন্য ফোন দিলেন? দেখেন, আসিফ মাহমুদ প্রকৃতপক্ষে বিএনপির পক্ষ হয়ে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু বিএনপি ওই যে দায়টা নিতে চায় না, তার বিতর্কের দায়, যে কারণে তাকে আসন ছাড়ে নাই। এরপরে তিনি পরবর্তীতে কোনো আসন যেহেতু বিএনপি কিংবা জামাতের কাছ থেকে ছাড় পাননি, এই জন্য তিনি এনসিপিতে যুক্ত হয়েছেন, নির্বাচন করেননি। দেখেন, বাংলাদেশের রাজনীতি অত্যন্ত কঠিন। আসিফ মাহমুদের অবস্থা এমন হয়েছে, আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনি নির্বাচন করতে চান, কিন্তু জামাত তাকে ছাড় দিবে না। ওই যে ওই সময় ছাড়ে না, এখনও হয়তো ছাড়বে না। ইতিমধ্যে জামাতের পক্ষ থেকে সাদিক কায়েম প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন। দেখা যাক সামনে তাদের, ওই যে বললেন না যে আমরা তো আসলে, তিনি বললেন যে আমরা তো আসলে মানে এটা একটা নির্বাচনী জোট, দেখি সামনে কি হয়, যে নির্বাচনী জোট নাকি আসলে যাহা জামাত তাহা এনসিপি, আমরা স্থানীয় নির্বাচনে দেখব। দেখেন, তারা এই নির্বাচনে যে নির্বাচিত হয়েছে এর মূলে কিন্তু জামাত, অর্থাৎ মানে জামাত তাদেরকে এই নির্বাচনে জেতার জন্য অর্থ থেকে শুরু করে জনশক্তি সব কিছু দিয়েছে। আমি দেখি যে এনসিপি 6 জন না, ওইখানে বরং জামাতেরই 6 জন নির্বাচিত হয়েছে। এনসিপি 18 মাসে যে ধরনের বিতর্ক সৃষ্টি করেছিল, ওই যে বললাম নাহিদ ইসলাম তো নিজেই তার মিনিস্ট্রির হিসাবটা দিতে পারে নাই। তারা বলেছিল প্রত্যেক মাসে আমাদের মিনিস্ট্রির হিসাব দেব, একটা মাসের জন্য দিয়েছে। 18 মাসের যে তদবির বাণিজ্য, আর্থিক হিসাব, তারা নিজেরা বলেছিল, এটা আমরা বলি নাই, তারা নিজেরা বলেছিল, সে জবাবদিহিতা তারা নিশ্চিত করে নাই। 18 মাসে অনেক সুযোগ পেয়েছিল, বরং ওই 18 মাসে তারা যদি সফল হতো তাহলে হয়তো এই নির্বাচনে ক্ষমতায় তারা আসতো। নেপালে গণঅভ্যুত্থানের শক্তি ক্ষমতায় আসে নাই, তারা কেন আসতে পারলো না? ওই যে হান্নান মাসুদ, একটু শেষ করতে দেন, হান্নান মাসুদ যখন থানা থেকে চাঁদাবাজকে ছাড়াতে যায় তখন কি মানুষের আস্থা থাকে? হ্যাঁ, আপনি অতীতে শেখ মুজিবুর রহমান অতীতে অনেক ভূমিকা রেখেছে, পরবর্তীতে বাকশাল গঠন করে বিতর্কিত হয়েছে। তো এনসিপির অবস্থা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থা সেটাই হয়েছে। গণভোটের নামে এই যে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে 1 কোটি টাকা তাদেরকে বরাদ্দ দেওয়া হলো, সেই টাকাটা কোথায় ব্যয় হলো সেটা স্বচ্ছতা জবাব দিতে আপনি জানেন? তারা কিন্তু 20 কোটি টাকা ডিমান্ড করেছিল, ইউনূস সাহেব সুপারিশ করেছে। এইভাবে মাথায় তুলে আমাদের সেই গণ অভ্যুত্থানের নায়কদেরকে বিতর্কিত করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে ভালো মানুষ বলে, কিন্তু আমি বলবো যে তিনি আসলে গণ অভ্যুত্থানের ব্যর্থতা সৃষ্টিকারী একজন নায়ক। তিনি গণ অভ্যুত্থানকে গলা টিপে হত্যা করেছেন। এই বাংলাদেশে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল পরিবর্তনের রাজনীতি, সেই পরিবর্তনটা আমরা কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি? দেখেন, তার কিছু কথার আমি উত্তর দিই। তিনি যে কথা আসলে বললেন যে এনসিপি বসন্ত চলছে, আমরাও চাই বাংলাদেশে একটা মধ্যমন্ত্রী, একটা বিরোধী দল, বিরোধী শক্তির উত্থান হোক। জামাত ইসলামের যেহেতু ঐতিহাসিক দায় রয়েছে এবং নাহিদ ইসলাম নিজেই বলে গেছেন, যদিও তিনি নির্বাচনের সময় বলেছিলেন, শেষ করতে দেন 2 মিনিট, তাকে দিয়ে সময় দিন, বলেছিলেন যে যাদের ঐতিহাসিক দায় রয়েছে আমরা তাদের সাথে কোনোভাবে জোট করব না। তারপরে তিনি গিয়েছেন, অর্থাৎ সেই তথাকথিত পলিটিশিয়ানই তিনি হয়েছেন। এরপরে দেখেন, তিনি কিন্তু জামাতের যে পিআরের আন্দোলন সেটাকে তিনি কিন্তু মুনাফিকি বা এই ধরনের কথাবার্তা বলেছিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন এই যে আপনার জামাত ইসলাম এটা তো ভারতের তৈরিকৃত দল। হাসনাত আব্দুল্লাহ জিজ্ঞেস করেছিলেন এটা কি ইসলামিক দল? আজকে দেখেন, ক্ষমতা এমন একটা জিনিস, জামাতের বিরুদ্ধে এত এত কথা বলে সেখানে কিন্তু তারা শেষমেশ গিয়েছে। আপনি তো ওই জবাবটা দেননি। আমি জবাব দিতেছি, আমি দেখেন, আমি না জামাত বিএনপি রাজনীতি করেছে সত্য, কিন্তু দেখেন বিভিন্ন সময় কিন্তু জামাত ইসলামকে কিন্তু বিএনপি সেভ করেছে। এই জামাত ইসলাম অভ্যুত্থানের পরে সবথেকে বেশি ক্ষতি করেছে বিএনপি। তারা বলা শুরু করলো বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি চাঁদাবাজি করছে, এই করছে সেই করছে। এমনকি আমি বলবো এনসিপির যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, হ্যাঁ তারা অনেক কিছু ভুল করছিল, কিন্তু সেই ভুলগুলো সবার সামনে এনেছে জামাত ইসলাম। আজকে ডাকসু নির্বাচনে কেন আব্দুল কাদের হেরে গেল?
এই অ্যানালিসিস করেন, অর্থাৎ বাংলাদেশে যে তারুণ্যের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, আমার কাছে মনে হয় সেই তারুণ্যের সম্ভাবনা যাতে গলা টিপে হত্যা করা যায়, সেই রাশিদ ভাই, পরিস্থিতি কিন্তু আপনার কথা নিয়ে নাবিল আপনি নওরোজ শেষ খান করতে দিচ্ছেন না। আমি এক মিনিট শেষ করতে বলেছেন, আপনি বলেছেন, অনেক বলেছেন, একটু আমি সর্বশেষ বলি, please, দেখেন আমাকে- বেগম আমাকে খালেদা জিয়াকে justice তিনি একটা করতে কথা হবে। বলেছেন, হ্যাঁ। তিনি বলেছেন যে ওই সেটির পরে সময় জবাব দেন একটু। না, এটা একটু দিতে হবে। জি। দেখেন বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সংসদে যাননি, ওই সময় ফেসিবাদ যেভাবে ক্ষমতাকে দখল করেছিল ওইখানে কথা বলার সুযোগ ছিল। জি, ওই clear. সময়কার সংসদ আর বর্তমানে সংসদ এক না, Clear, এই clear. তুলনাটা আপনি করেন না। নাবিল নওরোজ সাহেব। আর এরশাদের সাথে তিনি তুলনা করলেন, শুরু দেখেন করেন, আপনি শুরু করেন। এরশাদের আমলে প্রশাসক নিয়োগ আমরা দিয়েছিল, সব জবাব একসাথে ফেসিবাদ দিলে ছিল, হবে না। আমি একসাথে ওনার না। কথাগুলোর জবাব দিব, এই তো মানে জি, জি। আমার কথা প্রথম জবাব কথা দিক, হচ্ছে, আমাকে শেষ ভাই, করতে দেন। আপনি করেছেন, ভাই, বলেছেন, না, please, আপনি রাশেদ শেষ ভাই করতে একটা আসবেন, মন finishing গড়া করতে গল্প দিচ্ছেন। বললেন, আসবেন। উনি একটা মন বলবো, গড়া তারও গল্প সময় আছে, বললেন হ্যাঁ। যে প্রফেসর ইউনূস জামাতের আমিরকে ফোন দিয়েছিলেন আসিফ মাহমুদকে ঢাকা না না, এগুলো মন গড়া গল্প না, এগুলো সত্য। এনসিপি আর তো এরকম তো গল্প আমরাও শুনেছি। এই যে রাশেদ ভাই, না, আপনি শুনেন না এই গল্প? রাশেদ ভাই, নূর ভাই আসিফ মাহমুদের বাসায় গিয়ে বসে থাকতো, তাদেরকে যেন আমি এনসিপি তে কেন নেওয়া তার- হয়, শোনেন, এনসিপি এবং গণ অধিকার যেন আসিফ একীভূত মাহমুদ হয়, আমাদের সাথে বিভিন্ন এরকম সময় গল্প বসছে। আমরাও শুনেছি। এমনকি দল গঠনের তো আগে তো এখন নাহিদ ইসলাম আমাদেরকে সেগুলো তো ডাকছে। যদি আমরা সত্যি এই যে বলে নাহিদ মেনে নেই, ইসলাম দলে থেকে সত্যি বলে মেনে নেই, সরি, আমি ক্ষমতা ভাইয়ের হেরে কথা দল গঠন সূত্র ধরেই করেছে। বলছি যে ক্ষমতা এমন এক জিনিস, ভাই গণ অধিকার পরিষদের সেক্রেটারি ছিলেন, সেখান থেকে ক্ষমতা এমন এক জিনিস, তিনি বিএনপি হ্যাঁ, তে গেলেন, আমি BNP তে দল গেছি, থেকে আপনি কোন দল দলে ছিলেন? বদলে বিএনপি আপনি তে কোন চলে দলে গেছেন, ছিলেন, বলেন? তারপরেও কিন্তু তিনি সফল আপনি হতে কোন পারেন দলে নাই। ছিলেন? তারপরেও আপনি কিন্তু কোন তিনি দলে সফল ছিলেন? হতে পারেন আপনি আমাকে নাই। বলেন, তো কোন দলে? ক্ষমতা এমন এক আচ্ছা, জিনিস আর কি, উত্তরটা দেন ওটাই না, আমি কোন শুধু দলে বললাম। ছিলেন? বলেন, কোন দলে ছিলেন? আমি তো দল করিনি, আমি 24-এর এই আগে যে রাজনীতি আপনার দলে করিনি। বিভিন্ন দল থেকে লোক আসতেছে না, তো বিএনপিতে যদি বিভিন্ন দল থেকে লোক যায় আপনার সমস্যা আছে? আমি তো তাহলে আপনার দলে তাহলে গেলে আপনি নব্বই এগ্রি করলেন যে হচ্ছে সমস্যা না। নেই, আপনার দলে আপনি গেলে এগ্রি, 90 আপনি কিন্তু হচ্ছে না। অথচ এই পয়েন্টটা নিয়েও কিন্তু আপনি আমাকে শুরুতেই বলেন, বললেন, আপনার আপনি দলে এই যদি পয়েন্টটা কেউ নিয়ে শুরুতে যায়, বললেন। সেটা কি 90 এনসিপি হচ্ছে না? আপনি যে এই যে ইশরাক মানে সরকারকে নিলেন, সে কি 90 ইশরাক এনসিপি সরকার, হয় নাই? হ্যাঁ, জি। হয় নাই। তা আপনার দলে যাচ্ছে না? জি। তাহলে আপনি ওই তো পয়েন্টটা বললেন যে আনতেছেন। ক্ষমতা এমন আপনি এক আমার জিনিস কথাটা যে বলতে জামায়াতের সাথে জোট করতে বাধ্য হলো। আপনিও তো মানে ক্ষমতার লোভেই বিএনপিতে গেছেন। আমি তো ক্ষমতার আপনি লোভে না, এখন বিএনপির সরকারের সাথে আছেন, আপনি নিজের এতদিনের কষ্ট গড়ে তোলা দলকে ভেঙে, দলকে ধোঁকা দিয়ে আপনি বিএনপিতে চলে গেছেন, সেটা ক্ষমতার লোভে না। আপনি বলেছেন জামাত ইসলাম ভারতের তৈরিকৃত দল, বলেন নাই? আপনি বলেছেন ঐতিহাসিক দায় যার আছে তার সাথে যাবো না, বলেন নাই? তা আপনি হ্যাঁ, কেন অবশ্যই গেছেন? বলেছে, অবশ্যই তা বলেছে। আপনারা তো সেগুলো তথাকথিত সেগুলো কথা বিদেশি থেকে হতে কিন্তু চান তারা না। শুনে আসে নাই। আপনারা কি হতে চেয়েছিলেন? সংস্কার করতে চেয়েছিলেন, সংস্কার করেছেন? সংস্কারের জন্যই এই জোটটা করেন না হয়েছে, এগুলো? সংস্কারের জন্য এই জোটটা সংস্কার কি হয়েছে। করবেন? আপনি আপনারা 18 যদি মাসে কি সংস্কার গণ অধিকার করেছেন? পরিষদের বলেন। রাজনীতি করেছেন ভাই, 18 বলেন, থেকে আইন ইসলাম 24, কি করেছেন? এই রাজনীতিতে আপনারা থাকলে তাহলে এই জোট করা লাগে না। আপনারা তো সংস্কারকে ভুলে গেছেন, আপনারা তো ক্ষমতার লোভে সংস্কারকে জলাঞ্জলি আরে দিয়েছেন। আপনি কি সংস্কারের জন্য জামাতের সাথে গেছেন? বিএনপি টোটালি অ্যান্টি আপনি তো রিফর্ম, নিজে বলেছিলেন যে টোটালি জামাত অ্যান্টি সংস্কার রিফর্ম চায় না। রাজনীতি করছে। আপনি নিজে বলেন নাই জামাত সংস্কার চায় না, বলেন নাই? তার আপনি বলেছিলেন ইলেকশন আপনি ছিল বলেছিলেন, অ্যান্টি আমি রিফর্ম। প্রমাণ দেখাবো। আমরা নাহিদ ইসলাম বলেছিলাম, নিজে বলেছিল, কিন্তু জামাত সংস্কারের রাজনীতি কিন্তু চায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে নির্বাচনটা বলেছিল। হয়েছে কিভাবে? নির্বাচনটা হয়েছে কিভাবে? আপনি আমাকে সংস্কারের আগে পক্ষে বলেন, আর আপনি কি বিপক্ষে। জামাতকে সংস্কার হ্যাঁ, বিরোধী আখ্যা দেননি? জামাত তার পজিশন চেঞ্জ করেছে, কি position সেজন্য change জোট করলো বলেন, হয়েছে। সেটা একটু বলেন, জামাত শুনতে সংস্কারের চাই। পক্ষে ছিল, নির্বাচনের শুনি, ক্যাম্পেইনে শুনি, জামাত শুনি। আপনি তো সংস্কারের কি পক্ষে নির্বাচনের position আগেই change বললেন যে শুনি। জামাত সংস্কারের বিপক্ষে। না, আমাকে এখন বলেন না, জামাত আমি কি জানি, কারণে তো তখন ছিল, সংস্কার করলো? জামাত তার জামাত কি position change 71 করার পরেই জোটটা অপরাধের জন্য হয়েছে। ক্ষমা চেয়েছে আপনাদের কাছে? আপনারা বলেছিলেন। 71 অপরাধের জাতির দায় তো সামনে আমাদের না। তাহলে আপনারা রাশিদ দায় ভাই, নিবেন না রাশিদ বলে ভাই, জবাব করবেন না। জামাত ক্ষমা চায় না, তাহলে বিএনপি কেন জোট করেছিল? তারপর সেই বিএনপিতে আবার আপনি কিভাবে গেলেন? বিএনপি না, আপনি এনসিপি। আরে আপনি আগে আপনি জবাব, তো নতুন তাহলে রাজনীতি আপনি আগে করতে জবাব চান। দিয়ে দেন, না, আপনি আগে আমাকে জবাব বলেন দেন। না। রাশিদ ভাই, জবাবটা আপনি আপনাকে কি বেশি নিজের করতে জবাব হবে, দিচ্ছেন কারণ না? আপনি তো নতুনের আমরা কথা বলছেন। নিজের জবাব না দিয়ে, আলোচনাটা একটু তাহলে এগিয়ে আপনি নেওয়া দরকার। কি পুরনের কথা বলবেন? একটু 1 মিনিট 2 মিনিট আমরা আপনি- নতুনের কথা বলছি দেখে সব 2 তাই মিনিট আপনি আমাদের, একটু চুপ আর থাকবেন, আপনারা রাশিদ দেশ লুটে পুটে খেয়ে না, ফেলবেন, আমাকে আগে কোনো বলেন। অসুবিধা নেই। আমাকে আগে আপনারা বলেন, ব্যাংক জামাত খাত আবার কি দিয়ে দিচ্ছেন 71 পুরনোদের কাছে, ক্ষমা চেয়েছে কোনো কিনা? অসুবিধা নেই। আপনি তো জামাত, প্রশাসন আপনি বসে বলেন লুটপাট 71 করছেন, কোনো দায় অসুবিধা যার নেই। আছে বাংলাদেশ ব্যাংক তার লুট সাথে আমি করছেন, যাব কোনো না। অসুবিধা নেই। তাহলে জামাত কি 71 দায় থেকে দূরে সরে এসেছে? জি, নাবিদ ক্ষমা নওরোজ চেয়েছে? জামাতকে সাহেব, প্রশ্ন কেন করবেন, বলেন? সেটা জামাতকে না, প্রশ্ন আপনি করবেন। বলেছিলেন, জামাত এবং বলেন না, আপনি বলেছিলেন। নাবিদ নওরোজ সাহেব, আমি তো বলেছি যে আমাদের এই নির্বাচনে যারা জোট হয়েছে 71 সংস্কারের না, আপনি পক্ষে আর বলছেন বিপক্ষে। যারা 71 আমাদের দায় আছে, কাছে আমি তার সাথে যাব গুরুত্বপূর্ণ না। মনে হয়েছে যে এই সংস্কারের একটু পক্ষে বলতে, আমাদেরকে আপনি নির্বাচন শেষ করতে করুন, হবে, হ্যাঁ। সেজন্য এই জোট জি। একদম ক্লিয়ার। জামাত জামাত তো এনসিপি সংস্কার জামাত বিরোধী, আপনি এনসিপি কে বলেছিলেন। জিতিয়েছে। জামাত যদি না থাকতো আপনার উনি রাজনৈতিক বলেছিল যে- রাজনৈতিক অস্তিত্ব আজকে যতটা আছে ততটা থাকতো না। এটি প্রশ্ন করেছেন। আর 18 মাসে আসলে আপনারা এমন কিছু দেখাতে পারেননি, ভালো কিছু। আপনার নেতৃত্বের নাম ধরে বলেছে আসিফ মাহমুদ, আপনার হান্নান মাসুদ চাঁদাবাজদের ছিনিয়ে এনেছেন। এর জবাবটা কি হবে জনগণের কাছে বলুন। এটা তো নূর ভাইও তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে টেন্ডারের জন্য যেতেন, তো এরকম অভিযোগ দিলে সবার নামই করা যাবে, থানা থেকে সবার জন্য ছাড়াবে। হান্নান মাসুদ এই ছাড়ানোর পর কিন্তু তাকে পার্টি থেকে শোকজ
শোকজও করা হয়েছিল, সে যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিয়েছে, তারপর সেই শোকজ সরিয়ে নেওয়া হয়। সুতরাং পার্টি যখনই একটা অভিযোগ দেখেছে পার্টি কিন্তু অ্যাকশন নিয়েছে। আর 18 মাস তো এনসিপি ক্ষমতায় ছিল না, ওনারা যতই যাই বলুক এনসিপি তো ক্ষমতায় ছিল না। এনসিপি যতটুকু ক্ষমতার আশেপাশে ছিল ততটুকুই গণ অধিকার পরিষদ ছিল, তার চেয়ে অনেক গুণ বিএনপি ছিল। এবং তার সবচেয়ে বড় প্রমাণ তো পররাষ্ট্রমন্ত্রী খলিল, শেষ করতে হবে, তিনি তো অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিলেন না, তিনি অন্তর্বর্তীকালীন নাভিদ অরস, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আন্দোলনে বসে রাশেদ আছেন। ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এক মিনিট সময় বলবো না তো? প্লিজ, এক মিনিট শেষ করি, শোনেন। শেষ করতে এক মিনিট শেষ করি। শোনেন, আপনি যদি গুগলে গুগলে সার্চ করেন যা যা পাবেন, নাহিদ ইসলাম জামাতকে নিয়ে কি বলেছিলেন, রাজনৈতিক প্রতারণার অভিযোগ এনেছিলেন, সংস্কারের বিপরীতে জামাত অবস্থান নিয়েছে সেটা বলেছিলেন, জনগণের প্রতি কমিটমেন্টের অভাব সেটি বলেছিলেন, জি। মতাদর্শ জামাত আপনারা এখন বলছেন করেছে জামাত দেখেই তার অবস্থান নির্বাচন পরিবর্তন করেছে। করেছে। জোট জামাত করেছে। আপনাদের কোথায়? অসংখ্য কোথায় ধন্যবাদ ক্ষমা জানিয়ে চেয়েছে? শেষ বলেন করছি। আমাকে, কোথায়? আগামীতে অন্য বিষয় নিয়ে দেখা হবে। সকলে ভালো থাকবেন দর্শক, শুভরাত্রি।